নমস্কার বন্ধুরা, আমার এই গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার জীবনের এক গভীর, বেদনাদায়ক এবং একই সাথে রোমাঞ্চকর অধ্যায়। গল্পটি এতই সংবেদনশীল যে তিনি চাননি তার আসল পরিচয় প্রকাশিত হোক। আর হ্যাঁ, আপনাদের যারা এই গল্পের গভীরে ডুব দিতে চান, যারা এই নিষিদ্ধ প্রেমের টানে নিজেকে হারাতে চান, তাদের জন্য একটি বিশেষ ঘোষণা। গল্পের কোনো এক ফাঁকেই আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তবেই এই অভূতপূর্ব গল্পের প্রতিটি বাঁক, প্রতিটি মুহূর্ত আপনাদের কাছে জীবন্ত হয়ে উঠবে। স্বামী বিদেশ ফেরত। স্বামীর বন্ধুর প্রতি আমার দুর্বলতা। বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এক চরম বিশ্বাসঘাতকতা। আমার নাম থাক না, এখন আর সেই পরিচয়ের কোনো মানে নেই। আমার জীবনের সবচেয়ে বড় সত্যগুলো, সবচেয়ে গভীরতম অনুভূতিগুলো সবটাই আজ এক নিদারুণ আধারে ঢাকা। আমাদের সংসারটা বড় সাধারণ ছিল, ছোট্ট একটি শহর, মধ্যবিত্ত জীবন, আর আমি, আমার স্বামী অরিন্দম, আর আমাদের ছোট্ট মেয়ে তিতলি। অরিন্দম ছিল আমার জগৎ। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাসি, সবকিছুতেই আমি নিজেকে খুঁজে পেতাম। অরিন্দমের চেয়েও তার বন্ধু রাহুল ছিল আমার বেশি চেনা। রাহুল ছোটবেলা থেকেই আমাদের বাড়ির পাশে থাকত। অরিন্দম আর রাহুলের বন্ধুত্ব ছিল কিংবদন্তির মতো। একসাথে খেলাধুলা, একসাথে পড়াশোনা, এমনকি কলেজেও একসাথেই ছিল। অরিন্দম বিদেশে যাওয়ার পর রাহুলের সঙ্গে আমার যোগাযোগটা যেন আরও বেড়ে গেল। অরিন্দম যখন প্রথমবার বিদেশে গেল তখন তিতলির বয়স মাত্র ৩। অরিন্দম ৫ বছরের জন্য গিয়েছিল। সেই ৫ বছর যেন অনন্তকাল মনে হয়েছিল। অরিন্দমের শূন্যতা আমাকে গ্রাস করছিল। আর ঠিক সেই সময়েই রাহুল আমার পাশে এসে দাঁড়াল। প্রথমে শুধু সহানুভূতি, তারপর বন্ধুত্ব, এবং তারপর রাহুল ছিল ঠিক অরিন্দমের উল্টো। অরিন্দম শান্ত, গম্ভীর, একটু অন্তর্মুখী, আর রাহুল প্রাণোচ্ছল, হাসি খুশি, সবসময় আড্ডাবাজ। অরিন্দম যখন বিদেশ থেকে ফোনে কথা বলত তার কণ্ঠে থাকত কর্মব্যস্ততা আর এক ধরনের দূরত্ব। অন্যদিকে রাহুল যখন ফোন করত মনে হতো যেন সে আমার পাশের ঘরেই বসে আছে। আমাদের ছেলেমানুষী গল্প, ছোটবেলার স্মৃতিচারণ, সবকিছুই যেন আবার ফিরে আসত। রাহুলকে দেখে মনে হতো সে যেন আমার মনের সব কথা বোঝে। আমার একাকিত্ব, আমার দুশ্চিন্তা, অরিন্দমের জন্য অপেক্ষা, সবকিছুই সে এমনভাবে শুনত যেন সে আমার শরীরেরই অংশ। প্রথম প্রথম সবটাই খুব স্বাভাবিক ছিল, বন্ধুর মতো, বড় ভাইয়ের মতো। তিতলিও রাহুলকে খুব ভালোবাসত। রাহুল আসত, তিতলিকে নিয়ে খেলত, গল্প বলত। আমার নিজেরও মনে হতো এই একাকী জীবনে রাহুলের উপস্থিতি একটা বড় আশীর্বাদ। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। যেখানে সে আশ্রয় খোঁজে সেখানেই সে নতুন করে পথ হারায়। আমার মনের কোণে কখন যে রাহুলের জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে গিয়েছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। অরিন্দমের অনুপস্থিতি, আমার নিজের ভিতরের এক ধরনের শূন্যতা, আর রাহুলের অকুণ্ঠ সমর্থন, এই সবকিছুই যেন মিলেমিশে এক মায়ার জাল বুনেছিল। একদিন বিকেলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। চারিদিক কেমন থমথমে। অরিন্দমের ফোন এসেছিল, কিন্তু কথা বেশি এগোয়নি। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ। দেখি রাহুল দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে একাকার, হাতে একটা বাক্স। বলল, বৃষ্টিতে আটকে পড়েছিলাম, ভাবলাম তোমার কাছে এসে একটু আড্ডা দিই, আর এই দেখো তোমার জন্য কি এনেছি। বাক্সটা খুলে দেখি আমার খুব প্রিয় একটি বই, একটা পুরনো এডিশন, যেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। চোখটা ভরে এসেছিল। ওর দিকে তাকাতেই ওর চোখেও কেমন এক আলো দেখতে পেলাম, একটা অন্যরকম আলো। সেই আলোয় মিশেছিল কিসের যেন অপেক্ষা, কিসের যেন নিবেদন। ঘরের ভিতর আমরা বসেছিলাম, বৃষ্টির শব্দ, চায়ের গন্ধ, আর আমাদের দুজনের নিস্তব্ধতা। রাহুল আমার দিকে তাকিয়ে হাসছিল। সেই হাসিটা ছিল অন্যরকম। ওর চোখে চোখ পড়তেই আমার বুকের ভিতরটা কেমন ধুকপুক করে উঠল। আমার মনে হলো এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলছে। অরিন্দমের কথা তখন মনেই ছিল না। মনে হচ্ছিল এই রাহুল, এই বৃষ্টির সন্ধ্যা, এই কোজি ঘর, এই সবকিছুই যেন আমার জন্য তৈরি হয়েছে। রাহুল ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার হৃৎস্পন্দন তখন তুঙ্গে। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে শুধু উত্তাল ঢেউ আর অজানা আনন্দ। ওর হাত আমার হাতের উপর এসে পড়ল, একটা শীতল কিন্তু একই সাথে রোমাঞ্চকর স্পর্শ। সেই স্পর্শে মিশেছিল কতদিনের জমানো অনুভূতির বিস্ফোরণ। আমার সারা শরীর যেন বিদ্যুতের শক খেল। অরিন্দমের মুখটা ক্ষণিকের জন্য মনে পড়ল, কিন্তু পরক্ষণেই সবকিছু ধুয়ে মুছে গেল। আমার মন তখন শুধু রাহুলের। রাহুল ফিসফিস করে বলল, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। আমার ঠোঁট বেয়েও অজান্তেই বেরিয়ে এলো, আমিও। তারপর কি হলো তা ভাষায় প্রকাশ করা যায় না। সেই মুহূর্তটা ছিল চরম নিষিদ্ধ,
চরম পাপ, কিন্তু একই সাথে চরম স্বর্গীয়। ওর ঠোঁট যখন আমার ঠোঁট স্পর্শ করল, মনে হলো যেন আমি মেঠের উপর ভাসছি। আমাদের আলিঙ্গন ছিল উত্তাল, তীব্র, যেন আমরা একে অপরের মধ্যে হারিয়ে যেতে চেয়েছিলাম। সেই রাতে অরিন্দমের অনুপস্থিতিতে আমি রাহুলের মাঝে খুঁজে পেলাম এক অন্য জীবন, এক অন্য আশ্রয়। আমাদের সম্পর্কটা তখন শুধু বন্ধুত্ব রইল না, সেটা হয়ে উঠল এক গভীর, নিষিদ্ধ প্রেম। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ, কথা বলা সবকিছুই হতে লাগলো আরও গোপনে। অরিন্দমের ফিরে আসার সময় ঘনিয়ে আসছিল, আমার ভয়ও বাড়ছিল, কিন্তু তার সাথে সাথে বাড়ছিল রাহুলের প্রতি আমার টান। প্রতিটি গোপন মুহূর্ত, প্রতিটি স্পর্শ, প্রতিটি ফিসফিসানি সবকিছুই আমার মনে এক তীব্র রোমাঞ্চ জাগিয়ে তুলত। রাহুলের চোখে আমি দেখতে পেতাম এক গভীর ভালোবাসা, এক আকিঞ্চন, যা আমাকে প্রতিনিয়ত আরও বেশি করে ওর দিকে টেনে নিয়ে যেত। আমাদের এই গোপন জগৎটা ছিল এক উত্তাল সমুদ্রে ভাসমান একটি ছোট্ট নৌকার মতো, যেখানে আনন্দ আর ভয়, পাপ আর পুণ্য সবকিছুই মিশে একাকার হয়ে গিয়েছিল। আমরা জানতাম এই পথটা ঠিক নয়, এই পথটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? মনের গভীরে যে আগুনের শিখা জ্বলে উঠেছিল, তা নেভানোর কোনো উপায় ছিল না। সে আগুন কেবলই জ্বলছিল আরও তীব্র থেকে তীব্রতর হয়ে। আমার আইএনও নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকুন, তবেই আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। অরিন্দম ফিরে এলো। আমি ভয়ে, উদ্বেগে আর অপরাধ বোধে ভুগতে লাগলাম। রাহুলের সঙ্গে দেখা করাটা আরও কঠিন হয়ে গেল, কিন্তু আমাদের মনের টান কি এত সহজে থেমে যাওয়ার? রাহুল প্রায়ই লুকিয়ে আমার সাথে দেখা করত। আমাদের গোপন অভিশাপ চলতেই লাগলো। একদিন অরিন্দম অফিসে থাকার সময় রাহুল এলো। আমার সব দ্বিধা, সব ভয় তুচ্ছ হয়ে গেল। আমরা যখন একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ, ঠিক তখনই দরজায় ধাক্কার শব্দ। আমার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। কে হতে পারে এই অসময়ে? এই পর্যন্তই আজ। যদি গল্পটি আপনাদের ভালো লাগে, যদি এর পরের অংশ শুনতে চান, তবে অবশ্যই কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আর সাবস্ক্রিপশন আমাকে নতুন পর্ব নিয়ে আসতে উৎসাহিত করবে। ধন্যবাদ।